আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গত ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন পড়েছিলাম, তাই নতুন করে আর ইন্ট্রোডাকশন বলছি না। আমি আব্দুস সামাদ ভূঁইয়া। তোমরা যারা গত ক্লাসটা করেছিলে তারা আজকের ক্লাসটা রিলেট করতে সবচেয়ে বেশি ভালো হবে মনে করি, আর যারা করনি তারা পরবর্তী সময় পার্ট 1টা, ইট মিনস প্রথম ক্লাসটা দেখে নিবা। আর আজকে আমি ট্যাগ কোশ্চেনের যেই অংশটুকু আমি শেষ করতে পারিনি সেইটুকু আমি তোমাদের আজকে আশা করি একটা কমপ্লিট ধারণা দিয়ে দিব। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখেছো এবং জানো যে গত ক্লাসে আমি তোমাদের যে টেক্সট বুক এটার 145 নম্বর পৃষ্ঠার অর্থাৎ ট্যাগ কোশ্চেনের উপরে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমি আরো একটা ক্লাস নিব এবং সেইটাই আজকে আমরা রেস্ট অংশটুকু কমপ্লিট করব। ওকে, প্রথমে আমি একটু রিকল করব গত ক্লাসে আমরা কি করেছিলাম। আশা করি তোমরা সেই জায়গাগুলো খুব সহজেই বুঝতে পেরেছিলে। তারপর আমি একটু রিক্যাপ বা একটু করছি যে আমরা কি জেনেছিলাম, ট্যাগ কোশ্চেনটা কি, ট্যাগ কোশ্চেন করার যে প্রাথমিক একটা ধাপ বা আমরা মিলিয়ে নিব যে কিভাবে কখন কোনটা লিখবো সেইভাবে। তারপরে আমরা জেনেছিলাম যে কি অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, অক্সিলারি ভার্বের যে সংক্ষিপ্ত ফর্ম সেটা কি কতগুলো সেটা জেনেছিলাম, সাবজেক্টের প্রোনাউন কি হবে সেটা জেনেছিলাম। প্রাথমিকভাবে ট্যাগ কোশ্চেন করার মানে ধাপটাকে প্রয়োগ করে আমরা 3-4টা উদাহরণ করেছিলাম। এই তো ছিল আমাদের গত ক্লাসের পড়া, তাই না? তাহলে আজকে আমরা আর একটু আগাবো। তোমরা যারা বিশেষ করে নবম শ্রেণীর যারা আছো তাদের কাছে সবকিছুই আসলে নতুন। আর এইরকম ইরেগুলার সিচুয়েশন, ইট মিনস পড়াশোনা যদি স্কুল কলেজ খোলা থাকতো তাহলে তোমাদের একটা রেগুলারিটি থাকতো, পড়াশোনার জায়গাটা স্মুথ মনে হতো। বাসায় বসে সবকিছু তোমাদের কাছে নতুন মনে হয়, বুঝি আমরা সেটা, কিন্তু তারপরেও তো আমাদের চলতে হবে, পড়াশোনা কন্টিনিউ করতে হবে, তাই না? যাই হোক, আমরা আজকে আরো কিছু কাজ করব। সেটা হলো যে আমরা আরো কিছু সংক্ষিপ্ত ফর্ম, ইট মিনস সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটার কিছু সংক্ষিপ্ত ফর্ম আমরা কয়েকটা ওয়ার্ড আমরা জানবো। এই কারণে জানবো কারণ তোমরা আমার বিগত অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি, তোমরা কি করো, সংক্ষিপ্ত ফর্মটা দেখলেই অক্সিলারি ভার্বটা অ্যাকচুয়াল অক্সিলারি ভার্ব কোনটা ব্যবহার হয়েছে সেটা তোমরা বলতে পারো না। সুতরাং ভার্বের সংক্ষিপ্ত ফর্ম এবং পূর্ণাঙ্গ ফর্ম জেনে নেওয়ার, ঠিক আছে? তো চলো একটু দেখি আমরা। যেমন ধরো, যেমন এখানে আমি যদি এরকম করি, হি এখানে কি ব্যবহার হয়েছে তোমরা কেউ কি বলতে পারবা যে হি দিয়ে এরকম অ্যাপোস্ট্রফি ডি দিলে এখানে আসলে কি অক্সিলারি ভার্বটা কি আছে? এটা আমরা একটু জানবো। আসলে এখানে একটা উডের ব্যবহার আছে, উড সাবজেক্টের পরে আমরা এখানে একটা উড দেখতে পাচ্ছি। তারপরে আমরা আবার একটু দেখি, কখনো কখনো যে জিনিসটা আবার এরকম হয়, যেমন ধরো এরকম সংক্ষিপ্ত ফর্ম এখানে আছে। এটা আবার কখনো কখনো কি ব্যবহার হয়, এটাকে কি ধরা হয়? এই যে এই অংশটাকে আমরা উড ধরবো, না হয় হ্যাড ধরবো। এখন কোন সেন্টেন্সে আমরা উড ধরবো আর কোন সেন্টেন্সে আমরা হ্যাড ধরবো এটা আমরা জানার জন্য, যেমন আমরা এখানে একটু যদি দেখি যে উদাহরণটা আমরা কিভাবে দেখব। যেমন ধরো আমরা যদি দেই যে he go there। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা একটা বাক্য। আমি আবার নিচে আরেকটা বাক্য দেখি, এই যে দুইটা বাক্য আমি লিখলাম, এই দুইটা বাক্য ট্যাগ কোশ্চেন তোমরা করবা। এখন এটাকে কি ধরবা? এটাকে তোমরা
এই যে দেখো এরপরে আমার একটা কি আছে, V1 আছে, এই ক্ষেত্রে তুমি এটাকে ধরবা উড। ক্লিয়ার? তাইলে আমার কি করতে হবে, সম্পূর্ণ বাক্যটা ধরো তুলে নিলাম, কমা বসালাম, তারপর আমি কি করব, অক্সিলারি ভার্বের সাথে কি জানলাম, এটা হলো উড, তাই তো? উডের সাথে একটা নট যুক্ত হবে, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট আমাদের করতে হচ্ছে জোর দেওয়ার জন্য। উডেন্ট, হি অলরেডি কি আছে, প্রোনাউন আছে, তাইলে এটা কি আর আমাদের কিছু করণীয় আছে? সরাসরি প্রোনাউনটা বসে যাবে এবং আমরা যে এখানে প্রশ্ন করলাম একটু আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আন্ডারলাইন করে দিলাম। আমি কি বোঝাতে পারলাম? তারপর একটা আসো, এখানে দেখো যে এই যে এটা কি, এটা হলো আমাদের V3। তো V3 যখন দেখবো আমরা এই উডের পরে বা এরকম ডি অ্যাপোস্ট্রফি ডি এর পরে, দ্যাট টাইম মনে করবো আমরা এটা হলো হ্যাড। তাহলে আমার টেক কোশ্চেন হিসাবে আমার কিটা আসবে hadn't he, hadn't he। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো পার্থক্যটা, যে এটা মানে কি, কতটুকু পার্থক্য হলো? আমরা এই জিনিসগুলো জানবো। আমি আগেই বলেছি ট্যাগ কোশ্চেনটা খুব সহজ, বাট অল্প অল্প ভুল করে করে শেষ পর্যন্ত দেখা যায় ভুল হয়ে যায়। আর তোমাদের এমন একটা সমস্যা, তোমরা সহজ আইটেমগুলো বেশি ভুল করো, আসলে সিরিয়াসলি বা অতি উত্তেজনায় খুব তাড়াতাড়ি লিখতে যাও এবং সিলি মিস্টেক গুলো করে আলটিমেট রেজাল্ট হয় কি, নাম্বার পাও না, কাটা যায়, তাই না? এটা হলো একটা বিষয়। তাইলে আমরা এখানে যেমন আমরা আবার একটু আসি, দেখো আমরা এখানে যদি আসি যে এটা কি, আই দিয়ে যদি আমি এরকম দেই, এটা কি বোঝায়? এটা বোঝায় আই এম, ইট মিনস এই অংশটা কি এম। এটা যেন তোমাদের একটু মাথায় থাকে। তারপরে যদি আমরা একটু এইভাবে দেখি যে এটুকু আমি একটু মুছে ফেলি, তোমরা আশা করি জায়গাটা সহজ এবং অল্পতেই বুঝতে পারবা। দেখো আমরা আরো কিছু সংক্ষিপ্ত ফর্ম একটু দেখি। আমরা অনেক সময় তোমরা এরকম পাবা, কি পাবা, এই দেয়ার্স, আবার তোর এরকম পাবা দেয়ার, এই হলো দেয়ার, আবার একটা আর ই, এই যে অ্যাপোস্ট্রফি এস, এই যে অ্যাপোস্ট্রফি আর, এখানে কি বুঝবা? এখানে বুঝবা যে দেয়ার ইজ, ইট মিনস ইজ, তুমি এখানে একটা ইজ পাচ্ছ, আবার এখানে দেয়ার আর। আমি কি বুঝাতে পারলাম যে পার্থক্যটা কি? আমরা এই জায়গাগুলো ঠিক করে নিব। আচ্ছা, তারপরে একটু আসো, অনেক সময় আমরা দেখি কি দেখি, হোয়াটস, এটা খুব কমন। এই ধরো হোয়াটস, তো হোয়াটস মানে কি? হোয়াটস মানে হলো, আমরা একটু দেখি, তোমরা খুব সহজেই পাওয়ার কথা, হোয়াট ইজ, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটুকু জানবো। আবার ধরো অনেক সময় আমরা কি দেখতে পাই, এই আই দিয়ে আই, তার মানে কি আই হ্যাভ। তাইলে তোমার এখানে জানতে হবে যে আই হ্যাভ, এই যে সংক্ষিপ্ত ফর্মটা দেখে যেন তুমি চিনতে পারো, ভুল লেখা যাবে না। তারপরে খুব কমন একটা শব্দ, সেটা হলো যেমন তোমরা এরকম খুব বেশি ব্যবহার দেখতে পাও, লেটস। লেটস মানে কি? লেটস মানে হলো লেট আস। শিক্ষার্থীরা, এটা অবশ্যই তোমরা ভুললে চলবে না, কারণ এটার অনেক ব্যবহার তোমরা পাবা। অনেক সংক্ষিপ্ত ফর্ম, খুব ইজি ফর্ম, সেগুলো পরীক্ষায় খুব কম আসে, কিন্তু এই লেটস বা লেট আস এর ব্যবহারটা তোমরা অনেক বেশি পাবা। তাহলে লেট আস মানে লেটস। আমরা কতগুলো সংক্ষিপ্ত ফর্ম আগেও গত ক্লাসে আমরা জেনেছিলাম, ভার্বের সংক্ষিপ্ত ফর্মগুলো কি। আজকে আমরা ভার্বেরই সাবজেক্টের সাথে একটু সম্পর্ক রেখে আমরা সেই জিনিসটা বুঝে নিলাম, ঠিক আছে?
আমরা তারপরে একটু, তাহলে এটাতে তোমাদের কোনো প্রশ্ন আছে? এই জায়গাগুলো যদি ক্লিয়ার থাকো তোমরা ট্যাগ কোশ্চেনটা খুব সহজে করতে পারবে। তাহলে আমরা এবার একটু অন্য ইয়াতে আসি, এবার একটু রুলসের দিকে আর চলে আসি। আমি একটু মুছে নেই। আচ্ছা, দেখো আমরা, আচ্ছা তোমরা তো ইম্পারেটিভ সেন্টেন্স বুঝো। আমরা সাধারণত সেন্টেন্সটা একদম ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, তারপর একটু রিকল করি। আমাদের যে অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা সেন্টেন্সটা শিখে থাকি। তো অ্যাকর্ডিং টু মিনিং এর মধ্যে আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সের জায়গা থেকে আমরা দেখি কি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এইরকম জিনিস যেটা বোঝায় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরো সহজ করে তোমরা যখন চিনতে পারবা যে ভার্ব দিয়ে কোন একটা সেন্টেন্স শুরু হলো এবং সেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এরকম কিছু বোঝানো হলো, সেই সেন্টেন্স গুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে কাজটা করব, সরাসরি আমরা দেখো একটু দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব ওয়ার্ডগুলো একটু দেখো কি কি। সাধারণত উইল ইউ ব্যবহার হয়। উইল ইউ এর বাহিরেও আমাদের দেখা যায় অনেক সময় অ্যাকর্ডিং টু, আমি উইল ইউটাকে বড় জোরে ইয়া করে রাখলাম কারণ এটা বেশি ব্যবহার হয়। অ্যাকর্ডিং টু আমাদের অনেক সময় কি করতে হয়, বা ভাব বা মুড বুঝে আমাদেরকে উড ইউ বসাতে হয়, ক্যান ইউ বসাতে হয়, বা কান্ট ইউ বসাতে হয়। অথবা অনেক সময় আমরা কি দেখি, কান্ট ইউ অথবা কোড ইউ, এই শব্দগুলো আমরা কি করি, ব্যবহার করি। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের সময় তোমরা এই জিনিসগুলো ব্যবহার করবা। এখন আমাদের একটু প্রশ্ন আসে যে স্যার একই সাথে ক্যান ইউ অথবা কান্ট ইউ এরকম কেন, এটার পার্থক্যটা কি করে বুঝবা? আসলে খুব বেশি পার্থক্য এই ক্ষেত্রে বোঝানো হয় না। তবে আমি যখন অতি আবেগের জায়গা থেকে বা খুব রাগের জায়গা থেকে, স্ট্রেস করার জায়গা থেকে যখন প্রকাশ করব, দ্যাট টাইম মনে করো যে আমাকে নেগেটিভটা ব্যবহার করতে হয়। কেমন, আমরা একটু উদাহরণ দেই। যেমন ধর আমি বলি, এখানে যদি আসি, যেমন আমি যদি এখানে এরকম দেই যে শাট দা উইন্ডো। আবার ধর আরেকটা সেন্টেন্স আমি লিখলাম শাট আপ। আমরা অনেক সময় খেপে গিয়ে বলি শাট আপ, তার মানে কি আমার এখানে দুইটা জিনিসে শাট দা উইন্ডো, জানালাটা বন্ধ করে দাও। আমি একটা নর্মাল কথা আদেশ করলাম তোমাকে বা কাউকে আমি করতে বললাম, বাট এখানে যখন বলি শাট আপ তার মানে কি আমার একটা স্ট্রেস, আমি একটা জোর দিয়েছি এই জায়গাটাতে, ঠিক আছে, অতিশয় আমার একটা মানে কি বলে জোর দেওয়া, স্ট্রেস করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ধরো শাট দ্য উইন্ডো ওড ইউ, ঠিক আছে, শাট দ্য উইন্ডো। তারপরে ধরো আমি যদি এখানে দেই শাট আপ, এটাকে যখন আমি করব কমা দিয়ে কান্ট ইউ, দেখো ইট মিনস আমি কখন নেগেটিভটা ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভটা খুব বেশি ব্যবহার বা অর্থগত পার্থক্য খুব বেশি হয় না। তবে আমাদের যে জিনিসটা করতে হবে, আমি বাক্যটা পড়ে একটু মুডটা বা তার ধরনটা বুঝে নিব, এখানে আমি কি অভিব্যক্তি প্রকাশ করেছি, আমি কতটুকু স্ট্রেস করেছি, আর এটা কতটা সাধারণ আদেশ, উপদেশ, নিষেধ প্রকাশ পেয়েছে। এই পার্থক্যের জায়গা থেকে তোমাকে উইল ইউ অথবা ওন্ট ইউ অথবা উড ইউ অথবা কান্ট ইউ, ইট মিনস নেগেটিভটা ব্যবহারের জায়গাটা ক্লিয়ার করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে।
আচ্ছা, এবার একটু আসো পরবর্তী একটু নিয়মে আসি আমরা। সরি, কখনো কখনো আমরা দেখি বাক্য লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়। যেমন ধরো আমরা যদি এরকম বলি যে লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দিন। ওকে, এটা একটা বাক্য। আবার ধরো আমি এরকম বললাম লেটস হ্যাভ এ পিকনিক, লেটস হ্যাভ এ পিকনিক। এই দুইটা বাক্য পার্থক্যটা কি? শুধু লেট এবং এখানে কি আছে লেটস, ইট মিনস লেটস মানে কি লেট আস। পার্থক্যটা বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে তোমরা যখন শুধু লেট দ্বারা বাক্যটা হবে, তোমরা কমা দিয়ে উইল ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন দিবা, তোমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট। ওকে, এখানে লেটস, তাহলে লেটস যখন থাকবে আমাদের শেল উই, শেল উই। আমি কি বোঝাতে পারলাম? এই জায়গাটুকু এইভাবে তোমাদের চিন্তা করতে হবে এবং খুব সিম্পল, কিন্তু খুব সহজে জিনিসটা সলিউশন করা সম্ভব, ট্যাগ কোশ্চেনটা করা সম্ভব। কিন্তু একটু যদি মাথায় না নেও তাহলে সহজ বিষয়টাও কিন্তু পরীক্ষায় ভুলে যাও তোমরা। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এটা একটু মুছি। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পার্টটা আমরা মোটামুটি শেষ করলাম। এবার একটু আসি আমরা একটু ভিন্ন, দেখো একটু মুছলাম। দেখো এবার আমরা একটু কাজ করব, যেটা যেমন ধরো অনেক সময় দেখা যায় যে কিছু জিনিসের পার্থক্য আমাদের থেকে যায়। কেমন? কেউ কেউ কোথাও কোথাও তুমি একটু ভিন্নতা পাবা, বিশেষ করে তোমরা যারা 10-এর আছো। আমাদের যখন টেস্ট পেপার সলিউশনে আমরা যাই তখন আমরা এক এক টেস্ট পেপারে এক এক রকম উত্তর কোথাও কোথাও পেয়ে যাই এবং তোমরা খুব কনফিউশনে পড়ে যাও। এই সমস্ত ক্ষেত্রে তোমাদের যখন ধারণাটা ক্লিয়ার থাকবে, একই প্রশ্নের উত্তর ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভাবে দেওয়া যায়, সেটা খুব রেয়ার কেস, বাট তোমাদেরকে সেই জিনিসটা জানতে হবে। যেমন ধরো আমি লেট নিয়ে কথাটা বলেছিলাম, এখানে কতগুলো জিনিস আমরা একটা মানে চার্টের মতো একটু দেখব। যেমন ধরো লেট প্লাস অবজেক্ট, আর এখানে আমরা ট্যাগ কোশ্চেনটা কি করব দেখো। ট্যাগ কোশ্চেনটা আমরা করব হলো, যেমন ধরো করব বলতে অনেক জায়গায় এরকম পাওয়া যায়, যেমন কখনো কখনো লেটের পরে যদি তুমি দেখো মি দেখবা, যেমন আমি আগের সেন্টেন্সটাতে লেট মি বলেছি, কিন্তু কোনো কোনো ব্যাকরণবিদ বা কোনো কোনো তাত্ত্বিকদের মতে অধিকাংশের মতেই যেখানে কি লেট মি অর্থাৎ শুধু লেট থাকলে আমরা উইল ইউ ব্যবহার করি। কিন্তু এখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কেউ কেউ মন্তব্য করেছেন, যেমন লেট মি যখন থাকবে ট্যাগ কোশ্চেনে আমাদেরকে শেল আই এটা ব্যবহারের পক্ষেও কিছু যৌক্তিকতা আছে এবং দিস ইজ রাইট। তারপরে আসো, যেমন লেট হিম, এটা কখনো কখনো শেল হি দেখা হয়ে থাকে। আবার ধরো লেট হার, এটাও কখনো কখনো তোমরা কি পাবা, একদম মানে খুব রেয়ার ভাবে ব্যবহার হয়, বাট তোমাদের জেনে থাকার জন্য, তোমরা যেন জিনিসটা ভালোভাবে তোমাদের মাথায় থাকে সেটার জন্য মূলত আমার এই চার্টটা দিয়ে দেওয়া। লেট করিম অথবা যে কোনো একটা নাম, এই সমস্ত ক্ষেত্রে যেহেতু নামের পরিবর্তে আমরা কি দেই, কমন আমরা প্রোনাউন হিসাবে হি ব্যবহার করে থাকি। ওকে, তো এটা একটু তোমরা তুলে নাও বা একটু জেনে রাখো। তারপর আমরা একটু দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিছু জিনিস
প্রোনাউন হিসেবে কি কি ব্যবহৃত হয়, কখন আমরা দে ব্যবহার করি, কখন আমরা ইট ব্যবহার করি। যেমন আমাদের কি ছিল, এভরিবডি, নোবডি বা এরকম একটা চার্টের মতো আমি দিয়েছিলাম, সেইখানে আমরা প্রোনাউন তাদের পরিবর্তে দে ব্যবহার করেছিলাম। আবার একটু পাশাপাশি আমরা এটা বলেছিলাম যে এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে প্রোনাউন হিসাবে আমরা কি ব্যবহার করব, গত ক্লাসে আমি বলেছিলাম ইট ব্যবহার করব, এগুলোর পরিবর্তে আমরা ইট ব্যবহার করি। আচ্ছা, এবার একটু আসো কখনো কখনো এক্সক্লামেটরি সেন্টেন্স, আমরা একটু এক্সক্লামেটরি সেন্টেন্সের বিষয়টা একটু দেখি। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, শিক্ষার্থীরা একটু দেখো, আমি দুইটা বাক্য লিখি। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। আবার ধরো আমি যদি এখানে এরকম দেই, হাউ সুইটলি দ্য গার্ল হাউ সুইটলি দ্য গার্ল স্যাং। এই যে দুইটা বাক্য আমি লিখলাম, একটু দেখো কমা দিলাম, দুইটা বাক্যে কমা দিলাম, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, এবং এটা অ্যাফার্মেশন, তাহলে আমাদেরকে নেগেটিভ করতে হবে। ইজেন্ট, আমি কি করব, ইজ এর সাথে ইজেন্ট দিব। আচ্ছা দেখো দ্য বার্ড, সাধারণত আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রোনাউন হিসেবে আমরা দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইট পেয়ে যাই, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইট পেয়ে যাই। আবার কখনো কখনো যখন পার্সন পাবো তখন আবার পার্সন, যেমন দেখো এখানে ইজ এর সাথে নট যুক্ত করে দা বার্ড এর পরিবর্তে আমরা কি দিব, ইজেন্ট ইট। এইখানে দেখো, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, না থাকলে অ্যাজ ইউজুয়াল আমাদের টেন্স অনুসারে করতে হবে। দেখো এখানে টেন্স কি আছে, স্যাং, এবং অক্সিলারি ভার্ব, রেগুলার অক্সিলারি ভার্ব কোনো ব্যবহার এখানে নাই। তাহলে ইরেগুলার ভার্ব হিসেবে আমরা কিসের সাহায্য নিব, গত ক্লাসে বলেছিলাম ডু, ডিড, ডাজ এর সাহায্য নিব, যেগুলো একই সাথে মূল ভার্ব হিসেবে বসে, আবার প্রয়োজনে ইরেগুলার অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাং, সিং, স্যাং, সাং, সেই জায়গা থেকে এটা হলো ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব কিসের আশ্রয় নিব, ডিড, এর সাথে নট যুক্ত করব সংক্ষিপ্ত ফর্ম ডিডেন্ট। দেখো দ্য গার্ল, এটা কিন্তু পার্সন, তাহলে এখানে আমরা কি দিব, শি। এই জায়গাটা যেন আমাদের একটু মাথায় থাকে। আচ্ছা, লাস্ট একটা জিনিস আমরা একটু যেটা দেখব, তোমরা দেখো যে কিছু কিছু সাবজেক্ট আছে যেটার পরিবর্তে আমাদের কি লিখতে হয়, এই চার্টটা দিয়ে আমি আসলে শেষ করব। দেখো একটু আমি যদি এখানে দেই সাবজেক্ট, প্রোনাউন। আচ্ছা সাবজেক্ট ধরো এখানে যদি আমি এরকম দেই, অল অফ আস, তারপরে ধরো যে মোস্ট অফ আস, তারপরে ধরো যে মেজরিটি অফ আস, তারপর ধরো যে মেনি অফ আস, তারপর আমরা যদি এইভাবে দেই এভরি ওয়ান অফ আস, তারপরে ধরো যে নান অফ আস, দেখো এখানে একটু কমন জায়গা আছে, আস, 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 বাট এই শব্দগুলো তোমাদের একটু জেনে থাকা লাগবে।
এই সব কয়টা এর ক্ষেত্রে যদি আজ আমরা সংযুক্ত পাই, আমরা কিন্তু জানি এভরিওয়ান যদি থাকে দে বসে যায়, নাম থাকলে দে বসাই, আমরা গত ক্লাসে এগুলো জেনেছি। বাট এইগুলো একটু খেয়াল রাখবো যে তার সাথে কি আছে, সাবজেক্টটা কতটুকু, তারপরে আমার এখানে প্রোনাউনটা ব্যবহার করতে হবে। তাহলে এর পরিবর্তে আমরা প্রোনাউন কি দিব? উই। এইটুকু তোমরা তুলে নিবা এবং মুখস্থ করে ফেলবা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা পরবর্তী একটু আরো কয়েকটা জিনিস একটু দেই। কি আছে, যেমন ধরো আমি যদি দেই দেখো এখানে কি আছে, অল অফ দেম, অল অফ দেম। তারপরে ধরো যে আমরা যদি দেই সাম অফ দেম, তারপরে ধরো যে মেনি অফ দেম, এরকম যখন আমি কিছু শব্দ দেখবো এবং শেষে দেম দেম ওইটার মতো আজ যেরকম আমি উই বানিয়েছিলাম, দেম থাকলে আমি সেইখানে প্রোনাউন হিসাবে দে ব্যবহার করব। দেখো, কারণ এরকমও কিন্তু আসতে পারে যে এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকেই। এই যে এখানে একটা দেম আছে, এই ক্ষেত্রেও কিন্তু আমাকে কি করতে হচ্ছে? দে ব্যবহার করতে হচ্ছে। এই যে আমাদের কিভাবে আমরা সেই জায়গাটা ব্যবহার করব, দেখবো যে এর সাথে কোনটা আছে, সাবজেক্ট কতটুকু, তারপর সেই অনুপাতে আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। ম্যাক্সিমাম সময় দেখা যায় সব জানো সব বুঝো, তারপরও প্রোনাউন ভুল করে ফেলো। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে এটা জানা রাখবো। আর সংক্ষিপ্তভাবে আরেকটা সাবজেক্টের ব্যবহার, যেমন দেখো এটা খুব কমন ব্যবহার হয়ে থাকে। যেমন ধরো কি, যেমন অল অফ ইউ, অল অফ ইউ। আবার ধরো যে এরকম আসে যে মোস্ট অফ ইউ, মোস্ট অফ ইউ। আবার ধরো যে এইভাবে দিলাম যে নান অফ ইউ, এই ক্ষেত্রেও কিন্তু তুমি কি দিবা? প্রোনাউন হিসাবে ইউ এর ব্যবহার করবা। আমি কি বুঝাতে পারলাম? এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার থাকা লাগবে। আবার ধরো যে কিছু কিছু শব্দ তোমাদেরকে কিন্তু আমি গত দিন দিয়েছিলাম যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে মনে হচ্ছে তারা পজিটিভ, ইট মিনস তাদের মধ্যে নেগেটিভ বা নট যুক্ত না, বাট তাদের অর্থটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই সেন্টেন্স গুলো যখন মানে ওই ওয়ার্ড গুলো যখন সেন্টেন্সে থাকবে, তোমরা সেই সেন্টেন্স গুলো ধরে নিবা যেটা নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। এই ক্ষেত্রে অবশ্যই ট্যাগ কোশ্চেন করার সময় নট যুক্ত করা যাবে না। ঠিক আছে, কারণ হ্যাঁ বোধক থাকলে আমরা না বোধক করি, না বোধক থাকলে হ্যাঁ বোধক করি, জোর দেওয়ার জায়গা থেকে। ঠিক আছে, তাহলে আমরা সেরকম কয়েকটা ওয়ার্ড একটু জানবো যে ওয়ার্ডটা থাকলে তোমরা কখনোই নট ব্যবহার করবা না, কারণ এইগুলোই মানে নেগেটিভ অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে কি কি ওয়ার্ড গুলো, যেমন একটু ধরো নেগেটিভ ওয়ার্ড, আমরা এই জিনিসগুলো গায়ে কিন্তু লেখা নাই অথবা বোঝার উপায় নাই যেগুলো নেগেটিভ, কিন্তু অর্থ প্রকাশ করে নেগেটিভ শব্দগুলো একটু দেখো যে কি কি শব্দ। সেলডম, সেলডম একটা শব্দ। হার্ডলি, হার্ডলি একটা শব্দ। রেয়ারলি, এই একটা শব্দ। তারপরে ধরো যে স্কার্সলি, তারপরে ধরো যে নাথিং, তারপরে ধরো যে নান। এইভাবে এই শব্দগুলি, নো ওয়ান, নাইদার। আচ্ছা, একটু আমরা একটা শব্দ বাদ দিয়ে গেছি, রেয়ার শব্দটা ব্যবহার করে নি। রেয়ার বা রেয়ারলি, আমি কি বুঝাতে পারলাম? তারপরে ধরো যে ফিউ, একটু মনে রাখবা এ ফিউ হতে পারে কখনো, এ ফিউ থাকলে কিন্তু নট যুক্ত হবে, কারণ এ ফিউ মানে অল্প কিছু, আর ফিউ মানে কি নাই। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমরা একটু মাথায় রাখবা। আবার ধরো অনেক সময় কি দেখা যায়, লিটল,
এ লিটল থাকলে নট যুক্ত হবে, বাট শুধু লিটল থাকলে কিন্তু নট যুক্ত হবে না। তারপর আমরা আবার আরো কিছু শব্দ একটু দেখি, নেভার শব্দটা যোগ করে নি, এই ইটিসি। কয়টা শব্দ আমি একটু দিলাম, আমার ধারণা তোমাদের 9-10-এ সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্কার্টলি, নাথিং, নান, নো ওয়ান, নাইদার, রেয়ার, ফিউ, লিটল, নেভার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই কয়টা শব্দ তোমরা একটু মাথায় রাখবা। এই শব্দগুলো তোমরা কি করবা, যেমন ধরো আমি এইভাবে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি, যে উদাহরণ হিসেবে যদি আমি এখানে একটু দেই, হি নেভার কেম ব্যাক, হি নেভার কেম ব্যাক। একটু খেয়াল করো, হি নেভার কেম ব্যাকে কিন্তু আমার কি দিব, ডিড। এখন এখানে কি আমি নট যুক্ত করব, করব না। কেন? কারণ এখানে নেভার আছে, এই দেখো আমার এই নেভার, এই শব্দগুলো থাকলে নট যুক্ত করব না। তাহলে ডিড হি, এই হলো বিষয়। ঠিক আছে, এইভাবে তোমরা একটু খেয়াল করবে। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে কি বলেছিলাম, এভরিবডি এবং এভরিওয়ান বা ওইরকম একটা চার্ট দিয়েছিলাম, তাদের পরিবর্তে দে বসে। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্টকে ভার্ব ফলো করবে, ভার্ব কিন্তু সাবজেক্টকে ফলো করতে হবে, সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হবে। জাস্ট একটা লাইন দিয়ে শেষ করি, যেমন এভরিবডি লাইকস হিম। ডিয়ার স্টুডেন্টস, অলরেডি আমার ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, তাও শেষ লাইন শেষ করতে হবে। আমি চেয়েছিলাম যে এই টপিকটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকুক। এই যে লাইকস হিম, অক্সিলারি ভার্ব নাই এখানে, তাই না? তাহলে আমার স্বাভাবিক হিসাবে কি করতে হবে, ছিল ইজি, ডু, ডিড, ডাজ এর ব্যবহার করতে হবে। লাইকস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এস ব্যবহার হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এটার প্রোনাউন হিসাবে কিন্তু আমরা কি ব্যবহার করি, দে। তাহলে আমার কিন্তু এখানে হিসাব অনুসারে আমার ডাজেন্ট হওয়ার কথা, এখানে কি ডাজেন্ট হওয়ার কথা ছিল, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, তাই তো? কিন্তু দেখো আমার প্রোনাউন হলো এভরিবডি, তার পরিবর্তে আমাদের কি দিতে হবে, দে প্রোনাউন। কিন্তু দে এর সাথে কি ডাজ যায়, সাবজেক্ট প্লুরাল, ইট মিন্স ভার্ব কিন্তু আমাকে প্লুরাল করতে হবে, বিকজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা সেই জিনিসটা জেনেছি। যেই কারণে আমি এখানে ডাজেন্ট ব্যবহার করতে পারছি না। হিসাব কিন্তু ডাজ হয়, তোমরা বলতে পারো স্যার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, ডাজ হবে না কেন? বিকজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গা থেকে সাবজেক্ট প্লুরাল, ভার্ব মাস্ট বি প্লুরাল। তাহলে আমাকে এখানে কি করতে হবে, ডোন্ট, আর প্রোনাউন হিসাবে দে দিতে হবে। এই জিনিসটা খুব কমন মিস্টেক তোমরা করে যাও এবং ডাজেন্ট দে দিয়ে দাও। আসলে ডাজেন্ট হবে না, ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারণে। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু সময় নিয়ে নিলাম গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে আমার ধারণা ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার কথা। বিশেষ করে 9-10 স্ট্যান্ডার্ড অনুসারে আমরা যখন একদম তোমাদের টেস্ট পেপার সলিউশনে যাই, ইট মিন্স আফটার টেস্ট এক্সাম, দেখতেন কিছু রেয়ার কেস আসে, সেটা আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিছু ক্লাস আমরা সেটা কভার করে নেই। এইরকম সুযোগ থাকলে আমরা রেয়ার কেস যদি কিছু থাকে আমরা সেটা পরবর্তী করব। আপাতত তোমাদের ট্যাগ কোশ্চেনের একটা বেসিক জায়গা থেকে, পরীক্ষা অতিক্রম করার জায়গা থেকে আমার মনে হয় যে আমি যেটুকু দিয়েছি দুইটা ক্লাসে, তোমরা এইটুকু যদি মনোযোগ সহকারে পড়ো, অবশ্যই ট্যাগ কোশ্চেনে তোমরা ফুল মার্কস পাবে। আমি বুঝাতে পারলাম? আর প্রথমত বিশ্বাস করবা, ইংরেজি আহামরি তেমন কিছু না, সহজ জায়গা থেকে চিন্তা করবা, খুব সহজে বোঝা যায়, খুব সহজে ভালো মার্কস পাওয়া যায়। তো সেই কাজটাই করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। তোমাদের কাছে এটাই আমাদের অনুরোধ। ভালো থাকো সবাই, আমাদের জন্য দোয়া রাখবে। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।